আচ্ছা, আমরা শুরু করছি। আজকে হলো জৈব বিক্রিয়া এবং সেই জৈব বিক্রিয়ার প্রকারভেদ। জৈব বিক্রিয়া বলতে আমরা বুঝি যে জৈব যৌগের বিক্রিয়া। এটা হলো জৈব বিক্রিয়া বলতে আমরা বুঝি কার্বন গঠিত যৌগের বিক্রিয়া। এখন এই বিক্রিয়াসমূহকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা প্রথমত দেখব। আমরা একে প্রধানত চারটা ভাগে ভাগ করেছি। দেখো, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। এই চারটা ভাগ হলো মূল। আবার সংযোজন বিক্রিয়াকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ইলেকট্রন আকর্ষণ সংযোজন, কেন্দ্রাকর্ষণ সংযোজন, মুক্তমূলক সংযোজন। এগুলো সবই ইম্পর্ট্যান্ট। প্রতিস্থাপন বিক্রিয়া সেটাকেও তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, মুক্তমূলক প্রতিস্থাপন। অপসারণ বিক্রিয়ারও ভাগ আছে, কিন্তু এই ভাগটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, বুঝছো? আর এটা পড়া যাবে, কিন্তু আমাদের পরীক্ষা এটা খুব একটা আমাদের আসবে না। আর হলো সমানুকরণ, এটার এরকম কোনো ভাগ নেই। তো আমরা এই অংশটা খুব ভালোভাবে দেখব। এটা হলো আমাদের কাজ। এখান দিয়ে কোশ্চেন আসে, পরীক্ষা আসবেই। তো আমরা এক এক করে দেখি একটু। প্রথমেই সংযোজন বা দ্রুত বিক্রিয়া, এটা আমরা কাকে বলবো? দ্রুত বিক্রিয়া বলতে বোঝায় যুক্ত হওয়া। যখন দুই বা ততোধিক অণু বা যৌগ পরস্পর যুক্ত হয়ে একটা যৌগে পরিণত হয় বা একটা অণুতে পরিণত হয়, তখন তাকে বলা হয় দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। এখানে আমি এভাবে লিখছি, যে বিক্রিয়ায় দুইটি ভিন্ন জৈব যৌগ যুক্ত হয়ে একটি নতুন জৈব যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বা দ্রুত বিক্রিয়া বলে। এখানে যে জিনিসটা হয়, এখানে এই দ্রুত বিক্রিয়াটা ঘটে কোথায়? সাধারণত যে সমস্ত জৈব যৌগে পাই বন্ধন থাকে, সেটা হতে পারে ডাবল বন্ড, হতে পারে ট্রিপল বন্ড। পাই বন্ধন থাকলে সেই বন্ধনটা ভেঙে সিগমা বন্ধে পরিণত হয়। পাই বন্ধনযুক্ত যৌগসমূহ হলো অসম্পৃক্ত, সিগমা বন্ধনযুক্ত যৌগসমূহ হলো সম্পৃক্ত। মানে এখানে মূলত হয় অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগে পরিণত হয়। আর পাই বন্ধন ভেঙে যেহেতু সিগমা বন্ধনে পরিণত হচ্ছে, সেই জন্য একটা কথা বলতে পারি, পাই বন্ধনের যৌগসমূহ হলো খুব সক্রিয়, সিগমা বন্ধনের যৌগসমূহ হলো কম সক্রিয়। এটা এভাবে বলা যায় যে এই প্রক্রিয়ায় সক্রিয়তা হ্রাস পায়, অধিক সক্রিয় যৌগ কম সক্রিয় যৌগে পরিণত হয়। তো এরকম অনেক কথাই আমরা এখান থেকে বলতে পারি। আমরা একটা বিক্রিয়া দেখলাম, এখানে দেখতে পাচ্ছি দ্বিবন্ধন আছে, মানে তার মধ্যে একটা সিগমা একটা পাই। এখন এ যখন ব্রোমিনের সাথে যুক্ত হইল, এই যে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের মধ্যে পাই বন্ধনটা দুর্বল, তো প্রথমত পাই বন্ধনটা ভাঙবে। দেখো, একটা বন্ধন যদি ভাঙে সুষমভাবে, তার একটা অংশ এই কার্বনে আসে আর একটা অংশ এই কার্বনে আসে। এর সাথে এই ব্রোমিনের দুইটা ব্রোমিন, তার মধ্যে একটা বন্ধন আছে, সেটা যদি ভাঙে তারও দুইটা অংশ মুক্ত হয়। একটা ব্রোমিনের যে অংশটা, তার সাথে এই যে কার্বনের অংশ এর সাথে যুক্ত হয়, আর একটা ব্রোমিন এখানে যুক্ত হয়, পাই বন্ধনটা ভেঙে গেল। তাহলে এখানে একটা একক বন্ধন হয়ে গেল। আর ওই পাই বন্ধনটা ভেঙে এখানে যুক্ত হইল যে একক বন্ধন মানে সিগমা বন্ধন। এই যে এভাবে আমরা দেখলাম যে দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধনে পরিণত হয়েছে। এটা অধিক সক্রিয় ছিল, এটা কম সক্রিয় হলো, এটা সম্পৃক্ত ছিল, এটা অসম্পৃক্ত হলো। এভাবে বলা যায়। এটা কার্বন টেট্রাক্লোরাইড উপস্থিতি বিক্রিয়াটা এভাবে ঘটল। এখন এই দ্রাবক হিসাবে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড না নিয়ে পানি নিতাম, তাহলে বিক্রিয়া হতো। তাহলে কী হতো? পানি আর ব্রোমিন আবার বিক্রিয়া করে ফেলতো। পানি এবং ব্রোমিন বিক্রিয়া করে কি তৈরি করতো? পানি এবং হ্যাঁ, হাইড্রোজেন বোমায় এই যে পানি আর এই ধরো ব্রোমিন, এটা যুক্ত হয়ে এখানে এটা তো প্লাস আর এটা মাইনাস, এর মধ্যে এরকম দুইটা পার্ট, মানে এই ভাঙনটা ওইভাবে ভেঙে যায়। এটা তখন হয়ে যায় ডেল মাইনাস আর এটা হয়ে যায় ডেল প্লাস। এখন এই ব্রোমিনটা সেটা হওয়ার কারণ কি স্যার? হ্যাঁ, কারোর প্রভাবে।
এটা নর্মালি ঘটে না, কিন্তু অন্য কারো এই যে H2O এর প্রভাবে এই ঘটনা এখানে ঘটে। কারণ ওর তো যদি H+, ওর দরকার ইলেকট্রন, তো ও যদি এর সাথে যুক্ত হয় তাহলে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, ফলে এটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাই? এখানে দুইটা প্রোডাক্ট পাই, একটা হলো H এর সাথে একটা Br যুক্ত হলো, আরটা পাবো আমরা HOBr, দুইটা প্রোডাক্ট পাবো। এখন এইগুলো এখানে এসে যুক্ত হয়, যেমন এখানে ব্রোমিনটা যুক্ত হয়েছে আর এখানে যুক্ত হবে HBr, একদিকে H একদিকে Br। তো এটা হলো পানির উপস্থিতিতে, এই জন্য আমরা কার্বন টেট্রাক্লোরাইড নিয়েছি। কার্বন টেট্রাক্লোরাইড একটা হলো নিরপেক্ষ দ্রাবক, অপোলার দ্রাবক। HBr এর নাম কি হবে? হাইপোব্রোমাস অ্যাসিড, হাইপোব্রোমাস। হাইপো যেমন ক্লোরাস, হাইপোব্রোমাস, হাইপো আয়োডাস। হাইপো আয়োডাসটা তো অত স্টেবল না, সেজন্য ওটা নিয়ে আমরা আলাপ করছি না। আচ্ছা, গেল এটা। তারপরে দেখো এখানে এখন এই ইলেকট্রন সংযোজন বিক্রিয়া, এইটা আমরা দেখব। আমরা সংযোজন বিক্রিয়া দেখলাম, তার তিনটা ভাগ দেখলাম। তার মধ্যে একটা হলো ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়া, আর হলো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, আরটা হলো মুক্তমূলক। এই তিনটাই দেখব, তিনটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন আকর্ষী, এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। এখন ইলেকট্রনকে আকর্ষণ করবে কে? যার ইলেকট্রনের অভাব আছে। এখন অভাব এইটা অনেক সময় ধরো সৃষ্টি হয় বিক্রিয়ার মাধ্যমে, তারা এসা পাই বন্ধন ইলেকট্রনকে টানে। এই যে এই বিক্রিয়াটা ধরো আমরা এখানে দেখতে পাচ্ছি যে CH3 CH ডাবল বন্ড CH2 HBr যুক্ত হলো। এখানে এই H এবং Br কোনটা কোন দিকে যুক্ত হবে এর একটা আবার নিয়ম আছে, নাম হলো মার্কভ-নিকভের নিয়ম। এই যে মার্কভ-নিকভের নিয়ম, সেটা আমরা একটু পরে দেখতেছি। এই মার্কভ-নিকভের নিয়মের ক্ষেত্রে আবার কিছু কথাবার্তা আছে, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য হলো এই যে সাবস্ট্রেট, এটা অসম্পৃক্ত হবে, নাহলে তো যুত বিক্রিয়া দিবে না। অসম্পৃক্ত এবং অপ্রতিসম। অপ্রতিসম মানে হলো যাদেরকে দুইটা সমান অংশে ভাগ করা যায় না। যেমন আমরা এটার কথা যদি চিন্তা করি, এটা কি সমান দুইটা অংশে ভাগ করা যায়? তুমি যেভাবেই ভাগ করো না কেন, তাতে কিন্তু একদিকে কম একদিকে বেশি হবে। আমরা যদি এখান দিয়ে ভাগ করে দেই, যেহেতু পাই বন্ধন এখানে, ভাগটা তো এখানেই হবে। তাহলে দেখো একদিকে যা পড়তেছে অন্যদিকে কিন্তু তা পড়তেছে না, দুদিকে সমান হচ্ছে না। সেই জন্য এটাকে বলতে পারি এটা অপ্রতিসম জৈব। হাইড্রোজেনের অভাব হচ্ছে একদিকে। হ্যাঁ, হাইড্রোজেনের অভাব হচ্ছে একদিকে, অপ্রতিসম হিসেবে। হ্যাঁ, দুই দিকে হাইড্রোজেনের সংখ্যা তো সমান নেই। হাইড্রোজেন কেন, অন্য মৌলও থাকতে পারে। মানে সমান দুইটা অংশে ভাগ যদি করা যায় তখন সেটাকে বলে প্রতিসম, আর যখন সমান দুইটা অংশে ভাগ করা যায় না তাকে বলে অপ্রতিসম। যেমন ধরো আমরা যদি এখানে লিখি, ধরো CH2 ডাবল বন্ড CH2, এটা কি হলো? এটা কি প্রতিসম না অপ্রতিসম? প্রতিসম। এটা প্রতিসম। কারণ এখানটাকে আমরা দেখতে পাচ্ছি, যদি এখান দিয়ে আমরা কেটে দেই তাহলে এই যে অংশটা আর এই অংশটা সমান হয়ে গেল, সেই জন্য আমরা এটাকে প্রতিসম বলতে পারি। কিন্তু যদি এরকম হতো, ধরো আমরা যদি এখানে CH ধরো 2 CH ডাবল বন্ড CH2, এখানে একটা ক্লোরিন আছে বা ব্রোমিন আছে, এটা কি প্রতিসম না অপ্রতিসম? অপ্রতিসম। আচ্ছা, অপ্রতিসম না, এটা অপ্রতিসম, কারণ এটাকে সমান দুইটা অংশে ভাগ করা যায় না। এরকম ধরো যদি আমরা এখানে HBr, এটা কি প্রতিসম না অপ্রতিসম? অপ্রতিসম। আচ্ছা, এখানে ধরো H2, তারপর ধরো Cl2, Br2, তারপর ধরো HCl, তারপরে ধরো HOCl, তারপরে ধরো H2SO4। H2SO4টাকে আমরা লিখি HOSO3H, এভাবে লেখা যায়। তারপরে ধরো
HCN, এই যে এরকম আমরা লিখলাম অনেকগুলো H2O লিখেছি H2O এরকম। বলো তো এর মধ্যে কোনটা প্রতিসম আর কোনটা অপ্রতিসম? স্যার প্রতিসম হচ্ছে H2Cl2Br2 এই তিনটা, আচ্ছা, আর কি হলো স্যার অপ্রতিসম? তুমি বলছো এইটা 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 এগুলো হলো প্রতিসম প্রতিসম, আর অপ্রতিসম বাকি হলো স্যার। এই সবগুলোই অপ্রতিসম না? সবাই কি কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওই HSO3 এই যৌগটার নাম কি? মানে এইটার নাম কি এটার নামটা কি আসলে? দাদা? সৌরভ বলতে দাও। HCl কি প্রতিসম না অপ্রতিসম স্যার? দাদা এক এক করে সাকিব কথার মধ্যে ঢুকো না। এই যৌগটার নাম কি এটা তুমি জানতে চাচ্ছ সৌরভ? হ্যালো হ্যালো সৌরভ, হ্যালো, ও কি চলে গেছে? হ্যালো হ্যালো সৌরভ, হ্যালো, স্যার আমি নেটওয়ার্কে প্রবলেম। স্যার শুনতেছি তো। তো রেসপন্স করছো না, তুমি কোন যৌগের কথা বলছো? হুম, স্যার এই যে HSO3, স্যার এই যে বক্স করা যৌগটার নাম। ও যৌগের নাম, হ্যাঁ এটা তো আমিও জানি না ভালো, এটা আসলে একটা প্রবলেম হয়ে গেল। এই যৌগটা তো নাম আমারও জানা নাই ভালো। তুমি কি দেখতে পাচ্ছ কিছু? হুম, এই সৌরভ, সৌরভ, হ্যালো হ্যালো সৌরভ, কোনো কথা নাই কি এবার? স্যার নেটওয়ার্কের সমস্যা, আচ্ছা তোমরা শুনতে বললেও পাচ্ছ? শোনা যায় না। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ও লিভ স্যার নেটওয়ার্কের সমস্যা নেই। ভাই নেটওয়ার্কের সমস্যা আসলে তো এরকম লিভ নিবে। ও আচ্ছা, ও মনে হয় তাহলে ওর ঝামেলা আছে। আচ্ছা ও তাহলে বলে দিই ওটা সালফুরিক অ্যাসিড, ওটা বুঝাইতে পারলাম না আমি। আর সাকিব কি বলছো? স্যার HCl কি স্যার প্রতিসম না অপ্রতিসম স্যার? HCl। আচ্ছা, এই প্রতিসম কাকে বলছিলাম? স্যার উভয় পাশে স্যার সমান সংখ্যক এই মৌল বা পরমাণু থাকবে। সমান সংখ্যক বলছিলাম না একই জিনিস থাকবে উভয় পক্ষে? ওকে, একই জিনিস থাকে। সংখ্যা তো বলি নাই তাই না? তাহলে HCl কি এটা প্রতিসম হবে না অপ্রতিসম? অপ্রতিসম। অপ্রতিসম স্যার। সাকিব, স্যার HCl অপ্রতিসম হবে স্যার। আচ্ছা তো এটা, স্যার। হ্যাঁ বলো কে? স্যার ওই স্যার বক্স করা যৌগটার নামটা কি? এটা স্যার একটু শুনতে চাইছিলাম। শুনতে চাইছিলা? তুমি গেছিলা কই কও তো? স্যার নেট সমস্যা ছিল, এটা আবার রিজয়েন করলাম, এই জন্য একটু শুনতে পারিনি। আচ্ছা, ফ্লাইট তোমার যে লিখে দিলাম ডান পাশে তুমি দেখতে পাচ্ছ, অ্যারো দিয়ে বুঝাইলাম। ও স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। কি বুঝতে পারছো? স্যার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই প্রতিসম অপ্রতিসম কথাটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই যে বিক্রিয়াটা ঘটলো না, আমি একটু মুছে ফেলি সব। এই যে বিক্রিয়াটা ঘটলো, এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা একটা অপ্রতিসম বিকারক। তা এই অপ্রতিসম যৌগ, এটা একটা বিকারক। এই বিকারক তো বুঝাইছি তাই না? বিকারক রিয়াজেন্ট যারা বিক্রিয়া করতে আসে সেটা হলো বিকারক, আর যার সাথে বিক্রিয়া করতে আসে সে হলো সাবস্ট্রেট। এখন এই বিকারক আমরা দেখতে পাচ্ছি যে মূল যৌগ সেটাও অপ্রতিসম, আর বিকারকও অপ্রতিসম, আবার এটা হলো অসম্পৃক্ত। এই তিনটা কন্ডিশন যদি হয় তখনই আমরা মার্কভ-নিকভের নিয়ম ফলো করতে পারবো। কিন্তু যদি এর মধ্যে একটা প্রতিসম হয় তাহলে আর মার্কভ-নিকভের নিয়মের দরকার নেই, তখন তুমি চোখ বুঝেই বিক্রিয়াটা লিখতে পারবে। আমার কথাটা কি তোমরা শুনছো সবাই?
জি স্যার। তাহলে আমাদের কন্ডিশন কি? অপ্রতিসম অসম্পৃক্ত হতে হবে না? তো আমি এভাবে যদি বলি যে এটা মানে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে যখন একটা অপ্রতিসম বিকারক অণু যুক্ত হয় তখন কি হবে? এইটা হলো মার্কআপ নিয়মের নিয়ম। তোমরা, আমি কিন্তু নিয়মটা এখন বলি নাই, কিন্তু প্রথম অংশটা বলছি যে কোন ক্ষেত্রে কোন কন্ডিশনে বিক্রিয়াটা হবে সেইটা বলছি। সেইটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আসি, এখন কি মনে রাখবা? এই যে বিকারক তার দুইটা পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট আর একটা কি পজিটিভ পার্ট। বলো, HBr এ কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ? H পজিটিভ বিআর H পজিটিভ বিআর নেগেটিভ। আচ্ছা, H পজিটিভ Br নেগেটিভ আমরা এটা সবাই জানি না? তো আমরা যদি লিখি এটা হলো H পজিটিভ আর এটা হলো এটা নেগেটিভ। ওকে, এখন এই যে দ্বিবন্ধন এটা ভাঙবে তো এখান দিয়ে, এই যে এটা ভাঙবে, ভেঙে ধরো এখানে একটা অংশ মুক্ত হবে, এখানে একটা অংশ মুক্ত হবে। এর একটার সাথে যুক্ত হবে হাইড্রোজেন, আরটার সাথে যুক্ত হবে Br। কোনটা কোন দিকে যাবে? আমরা এটাকে বলি মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য, যে এর যে পার্টে কম হাইড্রোজেন, দেখো এখানে হাইড্রোজেন হলো একটা আর এখানে হাইড্রোজেন দুইটা, যে পার্টে কম মানে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে কম হাইড্রোজেন তার সাথে যুক্ত হবে কে? নেগেটিভ পার্টটা, মানে এই যে Br নেগেটিভ, এটা যুক্ত হবে তাহলে এখানে, আর পজিটিভ যুক্ত হয় বাধ্য হয়ে এখানে। এটাই মার্কভ-নিকভের নিয়ম। এটা কেন যুক্ত হয় এই ব্যাখ্যা আমরা পরে যাচ্ছি, এই কৌশলে আমরা যাব। এটি হলো আমাদের উদ্দেশ্য, যে এরকম মুখস্থ করে তো আমি পারবো না, আমার জানতে হবে বেসিক জিনিসটা কেন হয়। কারণ এই কৌশলটা পরীক্ষায় থাকে, এই ধরনের কৌশল থাকে, তুমি একটা ভালোভাবে শিখলে যে কোনোটা পারবা। এই সূত্রটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্যার মানে হলো যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাই তো? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে ধনাত্মক অংশ। এখন সবসময় যে হাইড্রোজেন থাকবে এমন কথা নয়, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে তোমার ধনাত্মক অংশটা, বিকারকের ধনাত্মক। হাইড্রোজেন হতে পারে, অন্য কিছু হতে পারে। আর নেগেটিভ অংশটা যেখানে কম ঘাটতি থাকবে সেখানে হবে, তাই তো? মানে এটা তো মানে আমাদের একটা চিরন্তন সত্য কথা, তেলা মাথায় তেল দেওয়া আর যাদের অভাব আছে তাদের কাছে শোষণ করা। কি রত্না, ঠিক না? যারা ধনী লোক তারা গরিবদের শোষণ করে না? হ্যাঁ স্যার। আর এখানেও সেই কাহিনী, যে যার কম আছে সেখানে গেল নেগেটিভটা, মানে যার অভাব আছে সে গেল সেখানে, আর মানে যার কম তাকে আরো নেগেটিভ করে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তেলা মাথায় তেল দেওয়া, এরকম অবস্থাটা। আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ, স্যার। দেখি এখন এটা হয় কেন, এটা আমাদের দেখতে হবে। এই মার্কভ-নিকভের সূত্রটা সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কার্বন দ্বিবন্ধন যৌগের সাথে বিকারক। আচ্ছা, যে কোনো বিকারকের দুইটা পার্ট আছে কিন্তু দেখো, এই যে তুমি যেটাকে পজিটিভ বললে আর যেটাকে নেগেটিভ বললে, এই পজিটিভ পার্ট মানে কি? সে কাকে আকর্ষণ করবে? ইলেকট্রনকে না নিউক্লিয়াসকে? ইলেকট্রনকে। ইলেকট্রনকে স্যার। সেই জন্য এটাকে বলা ইলেকট্রনকে। সেই জন্য এটাকে বলা ইলেকট্রোফাইল। আর যে আকর্ষণ করবে নিউক্লিয়াসকে তাকে বলা হয় নিউক্লিওফাইল। এই জন্য যে কোনো বিকারকের মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। কেন থাকে বুঝতে পারছো এটা? ইলেকট্রোফাইল মানে যে হলো পজিটিভ পার্ট, আর নিউক্লিওফাইল হলো যে হলো নেগেটিভ পার্ট। প্রত্যেক যৌগের মধ্যে যেহেতু নিউট্রাল তার মধ্যে দুইটা অংশ থাকে, এটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এখানে আমি কতগুলো উদাহরণ দেখলাম বিকারকের। দেখো এই যে বিকারক, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, একটু আগে বলছিলাম আমি, HCl, HBr, তার মধ্যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ হবে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। এই সালফুরিক অ্যাসিডের মধ্যে যেমন H+ হবে আর এই বাকিটা হবে মাইনাস। এই HOCl এর মধ্যে OHটা মাইনাস আর Clটা প্লাস, এটা মনে রাখতে হবে। এরকম পানির মধ্যে H+, এটা আমরা জানি। এইগুলো একটু মনে রাখতে হবে, আমাদের বিক্রিয়ার জন্য মনে রাখতে হবে যে কোনটা এখানে প্লাস কোনটা মাইনাস। শুধু এই জিনিসটা একটু ভিন্ন আছে, আর সবগুলোই তোমাদের জানা। ইলেকট্রন সংযোজন স্যার যেটা মার্ক করছেন সেটা যেটা মার্ক HOCl তো আমরা আসলে আমাদের একটা ধারণা আছে যে HOCl
এটার এইটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, এরকম হবে। কিন্তু এখানে তা হয় না, কিন্তু এই এইচ ও এইটা হলো মাইনাস কিন্তু, আর এটা হলো প্লাস। এইটা একটু বড় স্যার এটা এটা একটু যদি বলতেন। যখন বলবো তখন পুরোটাই বলি। হ্যাঁ এই তো না, এটা কোনো কোনো জায়গায় 3.0 আছে, 3.0 তড়িৎ যে কোনো একটা লিখলে হবে। আর এটা হলো 3.5। এই 3.5 মানে ইলেকট্রন টানে বেশি, ফলে বন্ধন ইলেকট্রনটা এদিকে চলে আসবে, বুঝছো? যখন চলে আসবে তখন কি হবে, বন্ধনটা এখান দিয়ে ভেঙে যাবে। ভাঙলে কি হবে, ইলেকট্রন চলে আসলো কিন্তু, ফলে এই সোটা হয়ে গেল কি মাইনাস, আর ও ইলেকট্রন ছেড়ে দিয়ে এই সিএলটা হলো প্লাস। এরকম ভাঙে মানে কি, প্রথমে তো আংশিক হয়, এটা ডেল মাইনাস হয়, এটা ডেল প্লাস হয়, এইভাবে তারা বিক্রিয়া অংশগ্রহণ করে। বুঝতে পারছো সবাই? হ্যালো, মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব সব ক্ষেত্রে বন্ধনগুলো ভাঙে কিন্তু এভাবেই, তড়িৎ মানে ঋণাত্মকতার উপর বা অন্য কারোর প্রভাবে এই ঘটনা ঘটে। মানে আমরা মানে যে যা জৈব বিক্রিয়া সমূহ কিন্তু, জৈব বিক্রিয়া সমূহের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আয়নিক বৈশিষ্ট্য, কিছুটা ধনাত্মক ঋণাত্মক, কিছুটা পোলার বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। একদম পিওর সমজী বন্ধন আকারে বিক্রিয়া অংশগ্রহণ করে না সাধারণত। এই যে আংশিক প্লাস আংশিক মাইনাস, সেটা হতে পারে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে, আবার হতে পারে অন্য কারোর প্রভাবে হতে পারে। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি আছে তাহলে, নেক্সট কি আমরা দেখি তাহলে। এই কৌশলটা আমি একটা দেখাবো, তোমাদের একটা করতে হবে কিন্তু আমার সামনে বসে। এখানে দেখি, এই যে একটা বিকারক আনলাম, এনইউ মানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বোঝাচ্ছে, এটা ভাঙলো, এটা হলো ইলেকট্রন আকর্ষী বিকারক, এই যেটা, আর এটা হলো কেন্দ্রাকর্ষী বিকারক। এটা হলো প্রথম ধাপ, মানে বিকারকটা ভাঙলো, ভেঙে এটা তৈরি হলো। তারপরে কি হলো, আচ্ছা এখন কি হলো দেখো, আমি কিন্তু কোনো উদাহরণ নেই না, একটা সাধারণ জিনিস। এই ক্ষেত্রে এই ই প্লাসটা যেটা ইলেকট্রোফাইল, তার তো ইলেকট্রন অভাব আছে, আর এখানে এই যে দ্বিবন্ধনে কিন্তু সিগমা বন্ধন আর পাই বন্ধনের ইলেকট্রনগুলো থাকে একটু ঢিলাঢালা অবস্থায়। এই ঢিলাঢালা অবস্থা থাকার জন্য অন্যের দ্বারা ইলেকট্রনগুলো সহজে আকর্ষিত হয়, মানে অন্যের জন্য ইলেকট্রনগুলো বেশি অ্যাভেলেবেল। সেই জন্য কী করে, ইলেকট্রোফাইল ওই পাই বন্ধন ইলেকট্রনটা এসে টানতে শুরু করে। পাই বন্ধন ইলেকট্রন দেখছো, এই যে পাই বন্ধনের ইলেকট্রন, এখানে দেখো এই যে পাই বন্ধন ইলেকট্রন, ও কিন্তু টানতেছে ধরে, এখনও কোনো বন্ধন হয়নি। এখন এই টেনে ও যে কোনো একদিকে একটা বন্ধন করবে। ধরো ইলেকট্রনগুলো যদি টেনে এখানে বন্ধনটা করে, তাহলে এর পাশে ইলেকট্রনটা কিন্তু হারাইলো, সেই জন্য এই পাশে ইলেকট্রনের অভাব হবে, অভাবের জন্য একটা প্লাস সাইন হবে, আর এটা এই হলো। এখন পরবর্তীতে কি হবে, এই যে প্লাস হলো তার সাথে ওই যে নিউক্লিওফাইল যেটা ঋণাত্মক ছিল সে সেখানে যুক্ত হবে। মানে এই যেটা তৈরি হলো দেখো, এই যেটা এখানে তৈরি হলো, আমরা এই যেটা পেলাম, এটা ধাপ 3-এ এখানে এই যেটা হলো, আমাদের যে নিউক্লিওফাইল যেটা তৈরি হয়েছিল, এই যে মাইনাস, এ কি করবে, এখানে আসবে, এসে এখানে যুক্ত হলো, যৌগ হয়ে গেল। কিন্তু কথা হলো, এই যে প্লাস হইলো, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রনগুলো এদিকে চলে আসছে, ফলে এখানে বন্ধনটা হয়েছে, এটা প্লাস হয়ে গেছে। কিন্তু উল্টাও হতে পারতো, এটা এখানে আসতে পারতো, এখানে প্লাস হইতে পারতো, তাও হইতে পারতো। এখন কোন ক্ষেত্রে হবে, এইটা হলো আমাদের কোশ্চেন, এইটাই হলো আমাদের জানার ব্যাপার। এখান থেকে তো কিছু বোঝা যায় না যে দুই দিকে হলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কারা আছে, এর সাথে কারা আছে,
এর সাথে কারা আছে তাদের উপর ডিপেন্ড করবে যে কোন দিকে যুক্ত হবে। সেরকম একটা উদাহরণ আমরা দেখি। এটা বুঝতে স্যার- পারছো? এটা হলো স্যার ধাপ। স্যার বলো, শুনতেছি। সেটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে তো প্লাস অংশ থেকে স্যার ইলেকট্রন আসছে, সেই অনুযায়ী তো স্যার প্লাস অংশের সাথে যে অংশ থেকে ইলেকট্রন আসে ওটার সাথে তো স্যার ইলেকট্রোফাইলটা যুক্ত হওয়ার কথা না স্যার? বুঝি নাই তোমার কথাটা, কোনখান দিয়ে ইলেকট্রন আসছে? সেই প্লাস অংশ যে কার্বনটা ইলেকট্রোফাইলকে দান করছে ওই কার্বনের সাথে তো স্যার ইলেকট্রোফাইলটা যুক্ত হওয়ার কথা ছিল স্যার, কিন্তু স্যার এটা অন্য অংশের সাথে যুক্ত হয়েছে, এটার কারণটা কি স্যার? তোমার কথাটা আমি এখনো ক্লিয়ার না। কার সাথে যুক্ত হওয়ার কথা ছিল? এই যে ই প্লাস, এটা কার সাথে যুক্ত হওয়ার কথা ছিল? এই যে এখানে এসে টান, যে কার্বনটা স্যার ইলেকট্রন দিচ্ছে স্যার ওই কার্বনের সাথে তো স্যার ইলেকট্রোফাইলটা সাধারণত যুক্ত হওয়ার কথা, কারণ স্যার ওই কার্বনটার সাথেও স্যার ইলেকট্রন বন্ধন গঠন করছে স্যার। মানে এই নিউক্লিওফাইল যুক্ত হয়েছে দাঁড়া, তুমি কি এই লাইনের কথা বলছো না পরের লাইনের কথা বলছো? স্যার উপরের লাইনটা স্যার। উপরের লাইনে। আচ্ছা, এখন এই ইলেকট্রোফাইল হলো, এইটা ইলেকট্রোফাইল, পাই বন্ধন ইলেকট্রন এসে টানলো, এই যে টানলো, এখন টেনে এসে তোমার এইখানে যুক্ত হওয়ার কথা ছিল, সেটা তুমি বলছো? জি স্যার। কেন এখানে যুক্ত হওয়ার কথা ছিল? কারণ স্যার ইলেকট্রোফাইলের সাথে তো স্যার যে দিচ্ছে ওর সাথে সম্পর্কটা হচ্ছে, অন্য কার্বনের সাথে তো স্যার সম্পর্কটা হচ্ছে না। মানে যে দিচ্ছে, কে দিচ্ছে এখানে? স্যার ওই কার্বনের ইলেকট্রন। হ্যাঁ, স্যার বুঝছি স্যার। কি বুঝছো? স্যার এই পাই ইলেকট্রনটা তো স্যার দুইটা কার্বনেরই স্যার, হ্যাঁ, সেই অনুযায়ী স্যার যে কোনো একটার সাথে যুক্ত হতে পারে স্যার। তুমি কি বুঝছো? ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বুঝলে আর সমস্যা নাই। আচ্ছা, এটা তাহলে এই ধাপ 3 সেখানে এই ঘটনা ঘটলো, তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট কিন্তু পেয়ে গেলাম। এখন এই ফাইনাল প্রোডাক্টে আমরা কিছুই বুঝতে পারলাম না যে কোনটা যুক্ত হবে কোন দিকে। এখন আমরা তো যে কোনো একদিকে করতে পারতাম। এই জন্য আমি একটা বাস্তব উদাহরণ নেই, দেখি ওখান থেকে কিছু বোঝানো যায় কিনা। এখানে লিখি আমি, আমরা যেটা আগে করছিলাম, ধরো এইচবিআর না, এখানে এটা ছিল বিক্রিয়ার ছিল হলো CH3, আর এখানে ছিল CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। HBr হতে পারে, HOCl হতে পারে, HCl হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, পানি হতে পারে, যে কোনোটা। এখানে কে কোন দিকে যাবে? তো এখন আমাদের যে প্রথম ধাপ, ধরো আমরা যদি বলি ধাপ 1, এখানে কি হবে? এখানে প্রথমে এই যে HBr আছে, প্রথমে ভেঙে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন করবে, মানে কি H প্লাস তৈরি হবে আর তৈরি হবে Br মাইনাস। এটা হলো প্রথম। দ্বিতীয় ধাপে হবে কি? ধাপ 2, এখানে এই যেটা আছে, ধরো এই যে CH3 CH ডাবল বন্ড CH2, আর হলো এখানে H প্লাস। এখন এখানে কি হবে? এখানে এই যে CH3, এখানে এই CH, এই একটা বন্ড থাকলো, আর এই যে পাই বন্ধন ইলেকট্রন, এই যে এই ধরো এখানে H প্লাসটা এখানে আসলো, এই যে H প্লাস এসে পাই বন্ধন ইলেকট্রন টানলো, টেনে এই অবস্থাটা তো স্থিতিশীল না। এখন এখান থেকে কি হবে? এ কোন দিকে গিয়ে বন্ধন হবে? দুইটা ঘটনা, CH2 এর সাথে। দাঁড়াও, দুইটা ঘটনা ঘটতে পারে, আমি দুইটাই লিখতেছি। দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো CH3 CH, এটা হলো মেইন জিনিস। তুমি যদি এই জায়গাটা রপ্ত করতে পারো, তোমার অন্য
যা এগুলো সহজ হয়ে যাবে। সিএইচ এটা প্লাস হলো, এই একটা ঘটনা ঘটতে পারে। আর একটা কি ঘটনা ঘটতে পারে, CH3 CH আর এদিকে CH2 হাইড্রোজেনটা এদিকে এসে যুক্ত হলো, তখন এটা প্লাস হবে। এখন কোন দিকে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি সেইটা আমাদের দেখতে হবে। নিচেরটা এখন আর এই যে ঘটনা কেন ঘটলো? এখন এখন আমরা দেখি এখানে এই যে প্লাস সাইনটা অভাব, এখানে অভাব, এই দুইটা যৌগের মধ্যে কোনটা অধিক স্থিতিশীল সেইটাই হবে। এখন এখানে যে প্লাস সাইনের অভাব, এখানে আমরা দেখতে পাচ্ছি এর সাথে যুক্ত আছে CH3 CH2, মানে একটা অ্যালকাইল গ্রুপ। এই সব মিলে হলো একটা অ্যালকাইল গ্রুপ। এই একটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, এদিকে ইলেকট্রন দিচ্ছে, ফলে ওর অভাবটা কিছুটা পূরণ হবে। আর এই যে গ্রুপটা আছে এর এদিকে একটা CH3 আর এদিকে একটা CH3, এই ইলেকট্রন দিচ্ছে এদিকে, এ দিচ্ছে এদিকে, ফলে এর অভাবটা একটু বেশি পূরণ হবে, এর অভাবটা একটু কম পূরণ হলো। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অধিক স্থিতিশীল হবে? অবশ্যই নিচেরটা। অথবা তুমি যদি মনে রাখো এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো অধিক স্থিতিশীল, সেজন্য এটাই হবে। ধরো এটা যদি হয় 10%, এটা হবে 90%। তো আমরা যখন বিক্রিয়া লিখি যেটা মেজর প্রোডাক্ট সেটি তো লিখি, সেই জন্য আমরা এইটাই লিখব। এরপর তো যুক্ত করা সহজ। এখন তৃতীয় ধাপে কি হবে? ধাপ 3, এখানে এই যেটা মেইন প্রোডাক্ট দুইটাই হতে পারে, তখন এটা 10%, এটা এখানে দেখতে পাবে এটা হলো গৌণ উৎপাদ আর এটা হলো মুখ্য উৎপাদ, মানে এটা হলো মাইনর প্রোডাক্ট, এটা হলো মেজর প্রোডাক্ট, এইভাবে আমরা লিখতে পারি। তো তৃতীয় ধাপে কি হচ্ছে? তৃতীয় ধাপে এই যে CH3 আর এখানে CH, এটা প্লাস, আর এখানে হলো CH3, এর সাথে যুক্ত হবে কে? বলো, কে যুক্ত হবে? Br মাইনাস। এটা তো নিউক্লিওফাইল, তাই না? যুক্ত হয়ে কী তৈরি করবে? CH3 CH আর এদিকে Br, আর এদিকে হবে CH3। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। এটা কেন এটা বেশি স্টেবল যদি আসে, মানে কেন এটা অধিক স্থিতিশীল, তখন ব্যাখ্যা করতে পারবে তো সবাই, তাই না? পারবো। ওকে স্যার আরেকবার এই লাইনটা একটু বলবেন, কেন স্থিতিশীল? কোন লাইনটা বলো? যেটা স্থিতিশীল বেশি, সেটা কি কারণে তাকে ইলেকট্রন বেশি দিতেছে? আচ্ছা, কে বলছো? কে? প্রণয়? জি স্যার। আচ্ছা, প্রণয়ের কণ্ঠটা বেশ মিষ্টি আছে, বলছে কে আবার? আচ্ছা প্রণয়, তুমি গত ক্লাসে আসোনি কেন? স্যার গত ক্লাসে ছিলাম তো। গত ক্লাসে ছিল, তাহলে আর একজন প্রণয়ও আসেনি না? সম্ভবত আমি দেখিনি। আচ্ছা, তাহলে দেখো, এখন আমি যেটা কথাটা বলছিলাম সেটা হলো যে এই যে এখান থেকে এই বন্ধনটা আমরা এখান থেকে এই বন্ধনটা দুই দিকে যেতে পারে। যদি আমরা এই ইলেকট্রন দুইটা ও টেনে নিয়ে এখানে ও প্লাসটা নিউট্রাল হলো, তখন এখানে বন্ড করলো, তখন এখানে হাইড্রোজেন আসলো, এটা প্লাস হবে তখন। আবার এই হাইড্রোজেনটা এখানে বন্ড করলে এটা প্লাস হবে, দুইটাই সম্ভব। এখন আমি প্রথমত দেখেছি এটা প্লাস হইল, মানে হাইড্রোজেনটা এখানে এসে বন্ড করলো, এই যে এটা প্লাস হইল। আর আরেকটা দেখিয়েছি যে হাইড্রোজেনটা এখানে গিয়ে বন্ড করলো, এটা প্লাস হলো, তাই না? এখন এই দুটোর মধ্যে কোনটা অধিক স্থিতিশীল? এই যে প্লাস ইলেকট্রন অভাব, সেই অভাবটা কারোর দ্বারা পূরণ হচ্ছে কিনা। এর সাথে আছে CH3 CH2 গ্রুপ, এরা হলো অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ হলো ইলেকট্রন দাতা গ্রুপ, এরা ইলেকট্রন দিচ্ছে এদিকে। এই যে ইলেকট্রন দিচ্ছে, ফলে এর অভাবটা কিছুটা এদের দ্বারা পূরণ হয়ে যাবে। আর এখানে যে আছে দুই দিকে অ্যালকাইল গ্রুপ, এটা CH3, দেখো CH2 হাইড্রোজেন মানে CH3, এটাও CH3, এদিকে ইলেকট্রন দিচ্ছে, এ দিচ্ছে এদিকে, তাহলে এর অভাবটা একটু বেশি পূরণ হবে। যদি অভাব না থাকে, যার অভাব থাকবে না সেটা অধিক স্থিতিশীল,
সেই জন্য এর চেয়ে এটা একটু অধিক স্থিতিশীল হবে, আর যেটা অধিক স্থিতিশীল সেটা ওভাবে থাকতে পারবে, বিধায় সে অন্যের সাথে, এই যে অন্যের সাথে সে যুক্ত হতে পারবে। আর এ যেহেতু স্থিতিশীল কম, সুতরাং এভাবে তাকে পাওয়া যাবে না, সে হয়তো বা অন্য কিছুতে পরিবর্তন হয়ে গেল। যেহেতু এটাকে পাওয়া যাচ্ছে, এই ব্রোমাইডের সাথে, যেটা নিউক্লিওফাইল বলছিলাম, তার সাথে যুক্ত হতে পারবে, যুক্ত হয়ে নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবে। এই জন্য আমরা এই প্রোডাক্টটাই বেশি পাবো, আর এর দ্বারা যে প্রোডাক্টটা সেটা খুব কম হবে, এটা অনেক বেশি হবে। প্রণয়, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা সবার কমপ্লিট হয়েছে? এটা মুছে ফেলি। জি স্যার। মুছার পর ধরো সৌরভ অথবা সাকিব অন্য পেজে যাওয়ার পর, স্যার ওই আগের স্লাইডটা দেখি। হ্যাঁ সৌরভ, স্যার এটাই কি স্যার 2 নম্বর স্লাইডে একটু দেখা গেল স্যার, সত্যি তো পাইনি। হ্যাঁ, দুজনে একসাথে কথা বলো, আমি দুজনের কথাই শুনতে পাবো। বলো। স্যার 2 নম্বর স্লাইডটা একবার দেখাবেন স্যার। মানে কি? স্যার শেষের লাইনটা তুলতে পারিনি স্যার। না, ওইটা দেখানো যাবে না। তোমার এইসব বাদ দাও, রেগুলার এক কাজ করো, যে যখন দেখো 2 নম্বর স্লাইডের পর কত কিছু এখানে বুঝাইলাম, এখন সেই আগের 2 নম্বর স্লাইডের কথা বলে। তুমি কি মাঝে মাঝে চলে যাও নাকি এখান থেকে? হ্যাঁ, হঠাৎ হঠাৎ আইসা জিজ্ঞাসা করো, স্যার এটা দেখেন, এটা ওটা দেখেন। সাকিব, না স্যার। তোমার অবস্থাটা কি এরকম? একদিন 2 দিন হয়, তোমার রেগুলার তো একই কাজ করো। স্যার আগে জিজ্ঞেস করতাম স্যার, কিন্তু স্যার তখন আপনি একটা জিনিস বুঝাইতেছিলেন, তাই আর কিছু বলি নাই। বুঝাইলো, আমি যখন স্লাইডে আসি তখন বলবো যে স্যার একটু রাখেন, তাহলেই তো হয়ে যায়। এই পরের স্লাইডে এসে এত কিছু করলাম তারপরে। আর এই সৌরভের কোনো কোশ্চেন আছে নাকি? এই দুইটাই মানে, হ্যাঁ আচ্ছা, নাই, ঠিক আছে, ওকে নেক্সট। স্যার একটা কোশ্চেন ছিল। কি অবস্থা? এটা মানুষ হইল না এগুলো। হ্যাঁ বলো, কি কোশ্চেন? স্যার ওইটাই কি স্যার? হ্যাঁ বলো, কোশ্চেনটা কি? স্যার এইগুলো যে বুঝান, কোশ্চেনটা কি? স্যার বলতেছি তো স্যার, মানে ওটাই কি স্যার মার্নিকপের সূত্র ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা মার্কভ-নিকভের সূত্রটা, এই যে সেটাই ছিল। এইটা বুঝাইছিলাম, এইটা আর লিখছিলাম অনেক কিছু, লেখাটা তো মুছে ফেলছি আমি। ঠিক আছে সাকিব? আচ্ছা, এটা হলো মার্নিকপের বা মার্ক, ওটা আসলে উচ্চারণ মার্কভ-নিকভ, বুঝছো? মার্কনিকভের, এটা ক লাগবে, মার্কনিকভের বা মার্কভ-নিকভের সূত্র বলা হয় এটাকে মূলত। তো এখন এই সূত্রটা কি? মার্কনিকভের সূত্র, মার্কনিকভের সূত্র আর কি এটা মূলত। দেখো, আমি সূত্রটা তো বললাম। এখানে আধুনিক একটা মতবাদ আছে। দেখো, এটাও তোমরা বুঝবে এখন। অপ্রতিসম অ্যালকিনের, এই দেখো, এই যে অপ্রতিসম অ্যালকিনের ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া অধিকতর কার্বোক্যাটন গঠনের মাধ্যমে ঘটে। কথাটা কি বুঝতে পারছো সবাই? এই যে যৌথ বিক্রিয়াটা ঘটবে, কিভাবে ঘটবে? যে কার্বোক্যাটনটা অধিক স্থিতিশীল সেইটা উৎপন্ন হয়ে যৌথ বিক্রিয়াটা হবে, সেটাই তো মার্কনিকভের সূত্র, তাই না? ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। এখন তাহলে আমরা একটু দেখি, কিছু তোমাদের একটা কাজ দেই, তাহলে একটু দেখো তো পারো কিনা, তারপর আমি নতুন জিনিস যাচ্ছি। যদি এমন হয়, ধরো CH3 whole 2 C H CH double bond CH, এরকম একটা যৌগ আছে, এর সাথে যুক্ত হইল HOCl। কি হবে ভিত্তি করে?
এটা হলো মাইনাস পার্ট, এটা হলো প্লাস পার্ট। বলো কি হবে? তাড়াতাড়ি করবা, সময় নষ্ট করা যাবে না। আমি যেটুকু আমি জ্ঞান দিয়েছি তোমাদের সেই আলোকেই কোশ্চেনটা করছি। আমি যেটা এর আগে করলাম এটা কমন কোশ্চেন, সবাই ওই কোশ্চেন নিয়ে আলোচনা করে, পরীক্ষা ওইটাই দেয়, কিন্তু ভিন্ন যদি আসে তখন তোমরা কি করবা? আচ্ছা স্যার, স্যার হ্যাঁ বলো বলো, শুনতেছি। স্যার মানে পরীক্ষায় যদি বিক্রিয়ার মানে মেকানিজম আসে তাহলে কি ওই ধাপ 1 ধাপ 2 এভাবে লিখবো? একদম একদম ঠিক কথা। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার এখানে প্রথমে স্যার HOCl টা ভাঙে একটা স্যার ঋণাত্মক একটা মানে ধনাত্মক পদার্থে পরিণত হবে। হুম। স্যার তারপরে স্যার মানে এই ঋণাত্মক পার্টটা স্যার ওইটা স্যার মানে বুঝি না অভিজিৎ, আবার কথাটা স্যার বলো। স্যার প্রথমে স্যার দুটো ধনাত্মক আর ঋণাত্মক পার্টে পরিণত হবে। হ্যাঁ। স্যার তারপরে স্যার বন্ধনটা ভাঙবে। হুম। না স্যার বন্ধন হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কথা, মানে আমি সব প্রসেস জানতে চাই না, শুধু বলো কোনটা কোন দিকে যুক্ত হবে। স্যার প্রথমে স্যার OH আর তারপর স্যার Cl। প্রথমে OH তারপর হলো Cl। আচ্ছা, প্রথমে OH তারপরে Cl, যুক্তিটা কি? তোমার কথা অনুসারে এটা হওয়ার কথা হলো CH3, এটা হলো হোল 2, এটা হলো CH, এটা CH, এটা CH, এখানে যুক্ত হবে বলছো তুমি। কোনটা কোনটা যুক্ত হবে? প্রথমটা কি যুক্ত হবে স্যার একটু বলো, কোন দিকে কোনটা যাবে? স্যার প্রথমটায় থাকবে স্যার সিএল, প্রথমটা থাকবে Cl। আচ্ছা, আর এটা হলো OH না? ওইচ। জি স্যার। এখন ব্যাখ্যাটা করো আমাকে, যে এই কথাটা বললা যে কেন বললা? এদিকে তো CH3, যুক্তি কি এখানে? স্যার যে এটা হলো স্যার সিএল মাইনাস। স্যার ওইখানে বেশি স্যার ওখানে। হুম, স্যার হাইড্রোজেনের সংখ্যা বেশি স্যার ওখানে। হাইড্রোজেন তো দুই দিকেই, এটাও হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা। স্যার এটা তো এখানে স্যার matter করে একটা না। বন্ধনের সমস্যা আছে। হ্যাঁ কি? স্যার CH3 হোল 2 তারপর স্যার CH2 হবে না CH3 হবে, স্যার ওখানে সমস্যা হয়েছে একটু। CH3 হোল 2, হ্যাঁ CH3 হোল 2, স্যার তারপর স্যার CH দিছে, স্যার ওখানে স্যার একটা বন্ধন কি কম হয়ে গেল না? কোনখানে? এইখানে 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 তারপরে স্যার CH ওখানে স্যার ওখানে স্যার ডবল বন্ধন হইতো না? এইখানে এইখানে জি স্যার। আচ্ছা, একটু ভাঙাই লিখি দিলে না। দেখো এই যে CH, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এদিকে হলো CH ডাবল বন্ড CH, তারপর CH3, ঠিক আছে? এবার জি স্যার। এখন ওইটাকে আমি CH3 যেভাবে না দেখে CH3 হোল 2 দিয়ে লিখলাম, লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো কোনটা হবে যদি এখানে প্লাস সাইন হয়। এটা ধরো প্লাস, এইটা মানে বন্ডটা এদিকে চলে গেল, এদিকে বন্ডের দিকে চলে যাওয়া মানে মাইনাস হওয়া এদিকে না, এদিকে মাইনাস হইলে যুক্ত হবে কোনটা? প্লাসটা। এই যে প্লাসটাকে এসে যুক্ত হবে এটা, তাই তো? যদি এটা প্লাস হয় তাহলে তার স্টেবিলিটি কেমন চিন্তা করো। এখান থেকে এই যে CH3 এরা ইলেকট্রন দিচ্ছে এদিকে, এই যে CH3 এরা ইলেকট্রন দিচ্ছে, এই প্রভাবটা এখানে পড়তেছে কিন্তু। আর এখানে এটা কেমন স্টেবল হবে? আর যদি উল্টাটা হতো, ধরো এটা প্লাস হলো আর এটা তখন মাইনাস হবে, তখন কি হবে?
তখন এ শুধু একা প্লাস দিচ্ছে, এই যে প্লাস এর অভাবটা একদিক দিয়ে এসে পূরণ হচ্ছে, তাহলে এখানে প্লাস হইলে অভাব বেশি পূরণ হচ্ছে না এটা প্লাস হইলে বেশি অভাব পূরণ হচ্ছে? কোনটা? বাম পাশে প্লাস বাম পাশে প্লাস হলে। তো বাম পাশে প্লাস হলে যদি অভাব বেশি পূরণ হয় তাহলে এই প্লাসটাই হবে। তো এই প্লাস যদি হয় তাহলে এখানে এসে যুক্ত হবে কে? এখানে এখানে যুক্ত হবে ওএস না? তখন এখানে যুক্ত হবে ওএস আর এখানে যুক্ত হবে কি? সিএল। তোমরা বুঝতে পারছো কিনা বলো? স্যার তাহলে স্যার আগে কিন্তু ঠিক ছিল স্যার। হ্যাঁ কি? স্যার তাহলে যেটা বলছিলাম যে ঠিক ছিল তো। তোমারটা ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু তন্ময় তো সেটা ঘুরে ফেলাইলো। সবাই বুঝতে পারছো কিনা কথাটা, তাই বলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সৌরভ বলছে বুঝতে পারছি, গুড, এই তো চাই। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো হইলো। তাহলে আমি আর একটা বলি একটু, তাহলে ধরো ব্যাপারটা যে এরকম থাকতো, এটা মেকানিজম লিখতে পারবে না, মানে কৌশল লিখতে পারবে না? জি স্যার। ওকে, স্যার মেকানিজম লেখার ক্ষেত্রে কি স্যার স্যার দুটা সত্য, একবার একটাকে প্লাস আর একটাকে মাইনাস এইভাবে বলছেন স্যার? আমরা লেখার সময় কি এইভাবেই বলবো? না, তুমি যদি একটা যেটা মেজর সেটা দিয়ে লিখলেও সমস্যা নেই, আর দুইটা যদি লেখো তখন কিন্তু উল্লেখ করে দিতে হবে যেটা অধিক স্থিতিশীল, এটা কম স্থিতিশীল। সে কারণে এই প্রোডাক্টটাই হবে। যদি দুইটা উল্লেখ করতে চাও তাহলে এই ব্যাখ্যাটা দিতে হবে। কিন্তু আমি যেভাবে লিখছি ওইরকম অ্যারো দিয়া দুই দিকের বিক্রিয়া বুঝাবা, তারপর লিখবা এটা কম, এটা কম স্থিতি আর এটা হলো অধিক স্থিতি। আচ্ছা, যদি এরকম হতো ব্যাপারটা, ধরো CH3 CH2 CH2, তারপর হলো CH, এসব জন্য মনে থাকে যেন CH2 CH3, এর সাথে আমরা যোগ করলাম ধরো HCl, H এর প্লাস, এটা মাইনাস। কোনটা কোন দিকে যুক্ত হয় বলো? স্যার ক্লোরিনটা আগে আর হাইড্রোজেনটা পরে। ক্লোরিনটা আগে। কেন ক্লোরিনটা আগে? ক্লোরিনটা আগে স্যার, অভাব পূরণ হবে বেশি, ক্লোরিনটা হবে এইখানে না, ইলেকট্রনের ঘাটতি পূরণ হবে বেশি। এই অন্যরা কি কথা বুঝতে পারছো? এই বন্ড ভেঙে ওরা বলছে এখানে আসবে ক্লোরিন। কেন এই কথাটা বলছে? কারণ এখানে পজিটিভ ইলেকট্রন ঘাটতি পূরণ হবে বেশি, এখানে পজিটিভ চার্জ, মাইনাস মানে পজিটিভ চার্জ এখানে সৃষ্টি হবে, আর এখানে হবে হাইড্রোজেন। এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হলে এটা দেখতে পাচ্ছি এটা লম্বা শিকল, 3টে কার্বন, আর এদিকে দেখতে এটা যদি পজিটিভ চার্জ হইতো এদিকে 2টা কার্বন, এর যে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি তার চেয়ে এদিকে দেওয়ার টেন্ডেন্সি বেশি, সেই জন্য এখানে প্লাস হলে ওইটা অধিক স্থিতিশীল হইতো, আর তখন প্লাস হলে পর এই মাইনাসটা এখানে যুক্ত হইতো, ক্লোরিনটা এখানে হবে, হাইড্রোজেন এখানে হবে। একদম ঠিক কথা বলছো। পরে আর একটা তাহলে স্যার লম্বা শিকল হলে স্যার ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি থাকবে অ্যালকাইল গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শাখায়িত হলে আরও বাড়ে। যদি এটা এরকম থাকতো, বলো এখন এর সাথে যদি আমরা HCl যুক্ত করতাম তখন কোনটা কোন দিকে যাইতো? স্যার ফার্স্টে সিএল যোগ হতো। হ্যাঁ, এটা প্লাস, প্রথমত মনে হয় প্রথমটায় ক্লোরিন যুক্ত হবে, দ্বিতীয়টায় হাইড্রোজেন। আচ্ছা, ক্লোরিন মানে তাহলে এইটা প্লাস হইতো না? তোমাদের যুক্তিতে তোমরা যেটা বললা তাতে বলছো যে এইটা হয়তো প্লাস, কারণ ক্লোরিন এখানে যুক্ত করতে যাচ্ছ, আর এইটা হয় মাইনাস।
ফলে এখানে এসে ক্লোরিন এই যে মাইনাসটা যুক্ত হবে, এটাও তোমাদের কথা। আর এখানে যুক্ত হবে হাইড্রোজেন। সবাই কি একমত? একটু স্যার বুঝাই দেন স্যার। এটা আমার মনে হচ্ছে একটু বুঝাই দেন স্যার। হ্যাঁ, এটা কি মনে হচ্ছে? স্যার উল্টা হইতে পারে। হ্যাঁ, জি স্যার, উল্টো হইতে পারে। উল্টো হইতে পারে। কে? অভিজিৎ বলছো, আর কে বলছো? স্যার হইতে পারে। আর কে বলছো আর উল্টো হওয়ার কথা? স্যার আমি প্রণয়। প্রণয় বলছো, আচ্ছা। এটা ইলেকট্রন একটা উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রন টানে। তো ওর যদি পজিটিভ চার্জ তৈরি হয়, ধরো ইলেকট্রনটা এদিকে চলে গেল, এটা পজিটিভ চার্জ হলো, এও ইলেকট্রন টানতেছে, ফলে এই ইলেকট্রন এদিকে চলে আসবে, তাহলে এই পজিটিভ চার্জের তীব্রতা আরও বাড়বে না? এর আগে আমরা দেখেছি স্টেবিলিটি নির্ভর করতেছে পজিটিভ চার্জ যে ক্ষেত্রে পাশের গ্রুপ দ্বারা প্রশমিত হয়ে গেছে ইলেকট্রন দিয়ে, বা পজিটিভ চার্জকে প্রশমিত করে দিচ্ছে কেউ ইলেকট্রন দিয়ে, যে ক্ষেত্রে বেশি প্রশমিত হয়ে গেছে সেইটা অধিক স্থিতিশীল হয়েছে এবং সেইভাবে যুক্ত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দুই দিকে এটাও দুইটা কার্বন, এদিকেও দুইটা কার্বন, কিন্তু এখানে একটা ক্লোরিন থাকায় ক্লোরিন ইলেকট্রন টানে, যেহেতু টানে সেহেতু এই প্রভাবটা দিকে পড়লে এই পজিটিভ চার্জের তীব্রতা আরও বাড়বে। পজিটিভ চার্জের তীব্রতা যদি বাড়ে তাহলে এটা স্টেবল হলো না, কারণ ধনাত্মক অবস্থায় থাকতে চাবে না, সে অন্যের সাথে যুক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে তাহলে এখানে যদি পজিটিভ চার্জ হয় এটা মাইনাস, এই পজিটিভ চার্জটা এর চেয়ে এটা অধিক স্থিতিশীল, কারণ এখানে টানার গ্রুপ নয়, এখানে শুধু দেয়ার গ্রুপ আছে, ফলে এদের দ্বারা ইলেকট্রন এই ঘাটতিটা কিছুটা পূরণ হয়ে যাবে। এই কারণে এটা না হয়ে এটা আর হবে না, তখন এই প্লাসের জন্য এখানে ক্লোরিন যুক্ত হবে আর এখানে যুক্ত হবে হাইড্রোজেন। তাই সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার মানে আরেকবার হ্যাঁ বলো। স্যার পাশের দুইটা গ্রুপ ইলেকট্রন দিতেছে, এর মধ্যে ক্লোরিনও নিতেছে আবার ওইটাও নিতেছে, কিন্তু ওই পাশে নেওয়ার শুধু একজনই আছে, এই কারণে। হ্যাঁ, মানে ধরো এও ইলেকট্রন দিচ্ছে, এরাও দিবে, কিন্তু এখানে তো আর একটা ভিন্ন গ্রুপ আছে যারা ইলেকট্রন টানে। ইলেকট্রন টানার কারণে এই প্রভাবটা এদিকে পড়বে, এও টানবে। টানলে কি হবে তখন এইখানে স্টেবল হবে না। এই প্লাস, এমনিই প্লাস সাইন ছিল, আরও যদি ইলেকট্রন টানে তাহলে এই প্লাস সাইনের তীব্রতা আরও বাড়বে। প্লাস সাইনের তীব্রতা বাড়ছে তখন তো সেভাবে সে স্টেবল হবে না। আর প্লাস সাইন যদি এদিকে হয়, এদিকে ধরো ইলেকট্রনটা এদিকে চলে গেল আর এদিকে প্লাস হলো, তাহলে ও তো ইলেকট্রন দিবে, ও তো টানতেছে না, ও দিচ্ছে, ফলে ওর অভাবটা কিছুটা পূরণ হবে, ফলে এইভাবে থাকতে পারবে। সেই জন্য এটা প্লাস এটা মাইনাস হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে স্যার বলো। স্যার আমার একটা প্রাইভেট আছে স্যার, আমি লিভ নিতে পারি? হ্যাঁ, আমরা ছেড়ে দেবো এখন, আমার উপরে ক্লাস আছে, ছেড়ে দেবো এখনই। আচ্ছা, তোমরা কি এটুকু বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। তো এগুলো একটু তাহলে প্র্যাকটিস করো, এটা পরীক্ষায় আসে কিন্তু এই কৌশলটা বিশেষ করে। আমি তো অনেকগুলো আইটেমের কথা দেখালাম, একটু মাথায় রেখো, কিন্তু মূল বিষয় কিন্তু স্টেবিলিটি, ধনাত্মক চার্জের স্টেবিলিটি, তাইলেই পারবা। মানে স্থায়িত্ব যেটা বেশি হবে, মেইন স্থায়িত্ব সবকিছু। হ্যাঁ, ওইটাই আসল কথা। সবাই কি বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা, তো আজকের তাহলে রাখবো তাহলে, বুঝছো? স্যার ফার্স্ট স্লাইড কিছু দেখাবেন? হ্যাঁ বলো, কি বলছো?